Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class on mortality and fertility concepts and measures. প্রথমে আমরা দেখি ফার্টিলিটি কি। ফার্টিলিটি ইজ দ্য চাইল্ড বিয়ারিং পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল কাপল অর পপুলেশন। অর্থাৎ কোনো একটা পপুলেশন অথবা কোনো এক গ্রুপ অফ কাপল অথবা কোনো একজন ইন্ডিভিজুয়ালের চাইল্ড বিয়ারিং যে পারফরমেন্স সেটাকে আমরা ফার্টিলিটি বলে থাকি। আরেকটা টার্ম আছে ফ্যাকান্ডিটি। ফ্যাকান্ডিটি হচ্ছে ফিজিওলজিক্যাল ক্যাপাবিলিটি অফ প্রডিউসিং এ লাইভ বার্থ। অর্থাৎ ফিজিওলজিক্যালি একজন মানুষ যদি পটেন্ট হয় টু প্রডিউস এ চাইল্ড বা গিভ এ লাইভ বার্থ, সেটাকে ফ্যাকান্ডিটি বলা হয়। আর গাইনিওপসে আরেকটা টার্ম আছে প্যারিটি। এটা আমরা সবাই জানি ডাক্তার যারা, যে প্যারিটি ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন প্রিভিয়াসলি বর্ন অ্যালাইভ টু এ উইমেন। অর্থাৎ একজন মহিলার যে কয়টা জীবিত সন্তান জন্মগ্রহণ করেছে আগে, সেই সংখ্যাটাকে প্যারিটি বলা হয়। একজন মহিলার যদি 3 জন বাচ্চা জীবিত জন্মগ্রহণ করে থাকে আগে, তাহলে তার প্যারিটি হচ্ছে 3। আরেকটা টার্ম গ্রেভিডা। এটা হচ্ছে যে একজন মহিলা কততম প্রেগনেন্সি, সেটা গ্রেভিডা হিসাব করা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে। একজন মহিলার হয়তো 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আগে নষ্ট হয়েছে, এখন আবার সে চতুর্থবারের মতো প্রেগনেন্ট, তাহলে তার গ্রেভিডা হচ্ছে 4। সুতরাং ফার্টিলিটি, ফ্যাকান্ডিটি এন্ড প্যারিটি, এই 3টা টার্ম খেয়াল রাখবেন। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং পপুলেশন গ্রোথ এন্ড ফার্টিলিটি। কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো ফার্টিলিটিকে ইনফ্লুয়েন্স করে। এটা রিটেন পরীক্ষায় থাকতে পারে বড় প্রশ্ন হিসেবে। ফ্যাক্টরের প্রথমে হচ্ছে এজ অ্যাট ম্যারেজ। বিয়ের সময় তার বয়স কত ছিল। যদি বয়স কম হয় তাহলে ফার্টিলিটি বেশি হবে। ডিউরেশন অফ ম্যারিড লাইফ। ম্যারিড লাইফের ডিউরেশন বেশি হলে ফার্টিলিটি বেশি হবে। স্পেসিং অফ চিলড্রেন। স্পেসিং বেশি হলে ফার্টিলিটি কমবে। এডুকেশন, এটা সকল কিছুকে ইনফ্লুয়েন্স করে। মানুষ যদি ওয়েল এডুকেটেড হয় তাহলে তার সন্তানাদি কম হবে, অর্থাৎ সে অর্থাৎ ফার্টিলিটি কমবে। ইকোনমিক স্ট্যাটাসের সঙ্গে অনেক সময় রিলেশন থাকে। হাই ইকোনমিক স্ট্যাটাস লোকজনের বাচ্চা কাচ্চা কম থাকে। কাস্ট এন্ড রিলিজনের সঙ্গে রিলেটেড, কারণ ওই ফ্যামিলি প্ল্যানিং মেথডস অনেক কাস্ট এবং রিলিজনে এটাকে অ্যালাউ করে না। তারপরে নিউট্রিশন, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, এগুলোর উপরেও ফার্টিলিটি ডিপেন্ড করে। এছাড়া আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন প্লেস অফ উইমেন ইন দ্য সোসাইটি, ভ্যালু অফ চিলড্রেন ইন দ্য সোসাইটি, widow marriage, breastfeeding, customs and beliefs, industrialization and urbanization, health conditions, housing, opportunities of women, and local community involvement. এখন আমরা আজকের মূল ক্লাসে প্রবেশ করতে যাচ্ছি। এই ক্লাসে মূলত মেজারমেন্ট গুলো ইম্পর্টেন্ট। ফার্টিলিটি মেজার্স অর ফার্টিলিটি রিলেটেড স্ট্যাটিস্টিক্স। এখানে প্রথমেই দেখেন বার্থ রেট বা ক্রুড বার্থ রেট। আমরা প্রত্যেকটা প্যারামিটার কাকে বলে সেটা শিখবো এবং কোন সূত্র দিয়ে এটাকে হিসাব করতে হয় সেটা শিখবো। তাহলে প্রথমেই ক্রুড বার্থ রেট বা সিবিআর, the number of live births per thousand estimated mid-year population in a given year in a given area। অর্থাৎ কোন একটা এরিয়ার কোন এক বছরের মধ্যবর্তী সময়ে যে জনসংখ্যা, তার বিপরীতে কতজন শিশু জীবিত জন্মগ্রহণ করলো, সেটাই হচ্ছে ক্রুড বার্থ রেট। এখানে দেখেন সূত্রের মধ্যে বার্থ রেট সমান সমান উপরে হচ্ছে নাম্বার অফ লাইভ বার্থস ডিউরিং দ্য ইয়ার, নিচে এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন। এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন, এটা আগের ক্লাসেও বলেছি যে আমাদের পপুলেশন স্ট্যাটিক না। জানুয়ারি মাসের শুরুতে একরকম পপুলেশন থাকে, ডিসেম্বরে আরেক রকম থাকে। তো এইসব ক্যালকুলেশনের জন্য পহেলা জুলাই মাসের যে পপুলেশন, সেটা এস্টিমেট করা হয়, এক্স্যাক্টলি জানা যায় না। এস্টিমেটেড পপুলেশন অন 1 জুলাই, সেটাই হচ্ছে এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন। তাহলে এটা ডিনোমিনেটর হিসেবে থাকবে বার্থ রেট ক্যালকুলেশনের সময়। এরপরে এটা খেয়াল করেন, এটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট, সংক্ষেপে জিএফআর বলে। এখানে টোটাল নাম্বার অফ লাইভ বার্থস পার উইমেন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ
ইন এ গিভেন ইয়ার ইন এ গিভেন এরিয়া। তাহলে ক্রুড বার্থ রেটের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে যে এটার ডিনোমিনেটর বা হরের মধ্যে এস্টিমেটেড মিড ইয়ারের পপুলেশনের বদলে আছে উইমেন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। এখানে শুধু আগেই বলে নেই যে উইমেনদের লাইফ সাইকেলের একটা পর্যায় হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। সেই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ হচ্ছে 15 to 49 ইয়ার্স। এই বয়সের মহিলাদেরকে বলা হয় উইমেন ইন দা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। তো তারা যখন ডিনোমিনেটরে থাকবে, অর্থাৎ 1000 জন উইমেন ইন দা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তাদের এগেইনস্টে যে কয়টা জীবিত সন্তান জন্মগ্রহণ করবে সেটার যে রেট, সেটাই হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। আবারও বলছি যে দ্য নাম্বার অফ লাইভ বার্থস per 1000 women in reproductive age group in a given year in a given area। তাহলে এটা সূত্র জিএফআর সমান সমান উপরে বা লব হিসেবে হবে নাম্বার অফ লাইভ বার্থস ইন অ্যান এরিয়া ডিউরিং দ্য ইয়ার, আর নিচে হবে মিড ইয়ার ফিমেল পপুলেশন অফ এজ 15 to 49 in the same area in the same year। এগুলোকে সাধারণত 1000 এ প্রকাশ করা হয়, এই জন্য মাল্টিপ্লায়ার হিসেবে 1000 হবে। এরপরে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ASFR। এখানে the number of live births in a year to women to 1000 women in any age specific group in an area। এখানে মহিলাদের অ্যাজ এ হোল রিপ্রোডাক্টিভ এজ এর মহিলা না, এখানে কোন একটা পার্টিকুলার এজ গ্রুপের হতে পারে, এটা 20 থেকে 25 বছরের মহিলাদের মধ্যে, অথবা 25 থেকে 30 বছরের মহিলার মধ্যে, এরকম পার্টিকুলার এজ গ্রুপ যদি নির্ধারণ করে দেওয়া হয় ডিনোমিনেটরে, তাহলে তখন সেই ফার্টিলিটি রেটটারই নাম হয়ে যায়, জেনারেল ফার্টিলিটি রেটেরই নাম হয়ে যায় হচ্ছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। অর্থাৎ the number of live births in a year to 1000 women in any specific age group in an area। এটার ওই সবগুলো সূত্র একই, উপরে লাইভ বার্থস, নিচে ডিনোমিনেটর হিসেবে উইমেন অফ দ্যাট এজ গ্রুপ ইনটু 1000। এরপরে টোটাল ফার্টিলিটি রেট বা TFR, the average number of children a woman would have if she were to pass through her reproductive years bearing children at the same rates as the women now in each age group। অর্থাৎ আমরা এজ summing the age specific fertility rate for all age, it is computed by the measures give to approximate magnitude of complete family size। সোজা কথায় যদি বলি, আমরা যদি বিভিন্ন এজের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের করি, পরে সবগুলার যোগ করি, তাহলে সেটাই হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। ধরেন আমি 15 to 20 ইয়ারের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের করলাম, আবার 20 to 25, 25 to 30, 30 to 35, 35 to 40, 40 to 45 বা 49, এরকম সবগুলো এজের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের করলাম, পরে সবগুলোকে যদি যোগ করি তাহলে সেটাই হবে টোটাল ফার্টিলিটি রেট। অর্থাৎ বর্তমান যে চাইল্ড বিয়ারিং এর রেট বা ফার্টিলিটি রেট দেশে বিরাজমান, তাহলে রিপ্রোডাক্টিভ এজের একজন উইমেন টোটাল কয়টা বাচ্চা জন্ম দিবে, সেটাই হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। একটা একটা করে পড়লে তো সহজ লাগে, কিন্তু দেখেন কাছা অনেকগুলোই একই রকমের। এখন আবার আরেকটা আসলো নেট রিপ্রোডাকশন রেট, NRR। এটা আবার কি? The number of daughters a newborn girl will bear during her lifetime, assuming fixed age specific fertility and mortality rate। এখন যে এজ স্পেসিফিক ফার্টিলিটি এবং মর্টালিটি রেট বিদ্যমান, সেই রেটকে কনসিডারেশনে নেওয়ার পরে একজন সদ্যজাত মেয়ে শিশু তার জীবনে আহ, কয়টা কন্যা শিশুর জন্ম দিবে, সেটাই হচ্ছে নেট রিপ্রোডাকশন রেট। অর্থাৎ একটা সদ্যজাত মেয়ে ভবিষ্যতে কয়টা মেয়ে শিশুর জন্ম দিবে, সেই সংখ্যাটাই হচ্ছে নেট রিপ্রোডাকশন রেট। এটাকে এভাবে বলা হয়েছে যে the number of daughters a newborn girl will bear during her lifetime, assuming fixed age specific fertility or mortality rates। NRR is a demographic indicator। NRR 1 is equivalent to attaining approximately the two child norm। NRR যদি 1 হয় তাহলে ধরে নেওয়া হয় এরকম যে
একটা ফ্যামিলিতে দুইটাই বাচ্চা থাকবে। দুইজন মানুষ নতুন আসবে, দুইজন মানুষ পরে মরে যাবে, মানে টু চাইল্ড নর্ম বলে এটাকে। If net reproduction is less than 1, then the reproductive performance is said to be below the replacement level. Replacement level হচ্ছে যে একটা কাপলের দুইটা বাচ্চা হবে, তারা মরে যাবে, ওই দুইজন থাকবে। তাহলে এই রিপ্লেসমেন্ট লেভেলের বিলোতে চলে যাবে যদি এনআরআর 1 এর কম হয়। এজন্য এক্সপেক্টেড এনআরআর হচ্ছে 1, নট বিলো 1। 1 হচ্ছে এনআরআর। Goal of NRR 1 can be achieved only if at least 60% eligible couples are effectively practicing family planning. That is, to achieve NRR 1, needed CPR is 60%. CPR কি এটা আবার বলে নেই। CPR হচ্ছে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, অথবা অনেকে এটাকে বলে কাপল প্রোটেকশন রেট। অর্থাৎ যারা এলিজিবল কাপল, যারা রিপ্রোডাক্টিভ এজের মধ্যে ওয়াইফ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, এরকম এলিজিবল কাপলদের যদি 60% কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেটাকে বলা হয় সিপিআর 60%। তো এই সিপিআর 60% হলেই এনআরআর 1 অ্যাচিভ করা যায়। দুইটার সঙ্গে রিলেশনটা হচ্ছে যে এনআরআর 1 অ্যাচিভ করতে হলে সিপিআর 60% হতে হবে। অর্থাৎ 100 জনের মধ্যে 60 জন কাপল কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করবে। এরপরে ডিপেন্ডেন্সি রেশিও। প্রথমে বলি ডিপেন্ডেন্সি মানে কি, মানে যারা উপার্জন করতে পারে না এরকম মানুষকে বলা হয় ডিপেন্ডেন্ট মানুষ। তো এরকম ডিপেন্ডেন্ট এজ গ্রুপ দুই রকম আছে। একটা হচ্ছে যে চাকরি শুরু করার আগে, আবার হচ্ছে রিটায়ার্ড করার পরে, অর্থাৎ 0 থেকে 14 বছর বয়সের একটা গ্রুপ, আবার 65 বা তার উপরের বয়সের গ্রুপ, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট গ্রুপ। আর অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে 15 থেকে 64 গ্রুপ। আমাদের দেশে আমরা ডিপেন্ডেন্সি আরো অনেক বেশি বয়স পর্যন্ত থাকে। আমাদের ডাক্তারদের আরো বেশি 34-35 বছর লেগে যায় সেলফ ডিপেন্ডেন্ট হতে, সব ডিগ্রি কমপ্লিট করে। তো যাই হোক, নরমালি হচ্ছে 0 থেকে 14 ইয়ার্স পর্যন্ত ডিপেন্ডেন্ট, আর্লি ডিপেন্ডেন্ট, আর লেট ডিপেন্ডেন্ট হচ্ছে 65 and above. So the economically productive age group is 15 to 64 years. Some people are dependent on the people of economically productive age group. এখন আমরা দেখি ডিপেন্ডেন্সি রেশিও কি। The ratio of combined age group 0 to 14 year plus 65 years and above to the age group of 15 to 64 years is referred to as total dependency ratio. It is also called social dependency ratio. তো ডিপেন্ডেন্সি আসলে দুই রকম, ইয়াং এজ ডিপেন্ডেন্সি 0 থেকে 14 বছর, আর ওল্ড এজ ডিপেন্ডেন্সি 65 ইয়ার্স এন্ড অ্যাবাভ। আরেকটা টার্ম হচ্ছে ফার্টিলিটির ক্ষেত্রে সেক্স রেশিও। দি সেক্স রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ফিমেল পার 1000 মেল। প্রতি 1000 পুরুষের এগেইনস্টে কতজন মহিলা আছে একটা দেশে, সেটা হচ্ছে সেক্স রেশিও। সেক্স রেশিও ক্যালকুলেট করার সময় উপরে থাকবে নাম্বার অফ ফিমেলস, নিচে হবে নাম্বার অফ মেলস ইনটু 1000। এখন এটা ইম্পর্টেন্ট, এটা না হলে অনেক ধরনের সমস্যা তৈরি হয় সমাজে। তো আমরা কয়েকটা দেশের সেক্স রেশিও যদি দেখি, যে লাটভিয়াতে সেক্স রেশিও হচ্ছে, ওখানে 1000 জনের এগেইনস্টে 1176 জন ফিমেল, অর্থাৎ ফিমেল বেশি, মেল কম। আবার বাংলাদেশে সেক্স রেশিও হচ্ছে 976 ফিমেল পার 1000 মেলস, অর্থাৎ বাংলাদেশে প্রতিজন পুরুষের জন্য মহিলা নাই, ঘাটতি আছে। In India, sex ratio 924 female per 1000 male. In Qatar, sex ratio খুবই ভয়াবহ অবস্থা। কাতারে মাত্র 348 জন ফিমেল ফর 1000 মেল। Next, population density. The density of population is the number of people living per square kilometer area of a country. একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে সেটা হচ্ছে population density. In Bangladesh in 1991 it was 755 person per square kilometer. At present 1256 person per square kilometer. তাহলে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব এখন
1256 জন প্রতি বর্গ কিলোমিটারে। এগুলো এই যে বর্তমানের যে জনসংখ্যার ঘনত্ব কুইজের জন্য মনে রাখবেন সবাই। হাইয়েস্ট ইন মোনাকো, সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে মোনাকো। এখানে 26,150 জন বাস করে প্রতি বর্গ স্কয়ার কিলোমিটারে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। আর লোয়েস্ট ইন মঙ্গোলিয়া, মঙ্গোলিয়াতে হচ্ছে সবচাইতে কম, 2 পারসনস পার স্কয়ার কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ মঙ্গোলিয়াতে বাস করে। নেক্সট হচ্ছে ফ্যামিলি সাইজ। ইন জেনারেল সেন্স টোটাল নাম্বার অফ পার্সন ইন এ ফ্যামিলি, সাধারণ অর্থে একটা পরিবারে কতজন মানুষ বাস করে সেটাই হচ্ছে ফ্যামিলি সাইজ। বাট ইন ডেমোগ্রাফি টোটাল নাম্বার অফ চিলড্রেন এ উইমেন হ্যাজ বর্ন এট এ পয়েন্ট অফ টাইম, যে একটা নির্দিষ্ট সময়ের একজন মহিলা কয়টা শিশু জন্ম দিয়েছে সেটাই হচ্ছে ফ্যামিলি সাইজ। আর কমপ্লিটেড ফ্যামিলি সাইজ কি? টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন বাই এ উইমেন ডিউরিং হার চাইল্ড বিয়ারিং পিরিয়ড, একজন ফ্যামিলির যে মহিলা বা কর্ত্রী তার টোটাল কয়টা বাচ্চা হয়েছে সেটাই হচ্ছে কমপ্লিটেড ফ্যামিলি সাইজ। The total fertility rate gives the approximate magnitude of the complete family size. টিএফআর হিসাব করলে একজন ফ্যামিলিতে গড়ে কতজন মানুষ সেটা বের করা যায়। নাও লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সির বাংলা হচ্ছে, হুবহু বাংলা করলে জীবনের প্রত্যাশা, আর আসল বাংলা হচ্ছে গড় আয়ু। তো আমরা দেখি লাইফ এক্সপেক্টেন্সি কি। লাইফ এক্সপেক্টেন্সি or expectation of life at a given age is the average number of years which a person of that age may expect to live according to the mortality pattern prevalent in the country. আমি যদি সহজ করে বলি যে প্রত্যেক মানুষের একটা জীবনের প্রত্যাশা আছে, অর্থাৎ কতদিন বাঁচবে তার একটা প্রত্যাশা আছে। এখন এটা কত এজে তার উপরে বছরটা নির্ভর করবে। জন্মের পর পর জীবনের প্রত্যাশা থাকে একরকম, আবার আমার বয়স 40 আপ, তাহলে আমারও জীবনের প্রত্যাশা আছে যে আমি আর কত বছর বাঁচবো। আর যে শিশু আজকে জন্মগ্রহণ করলো সে আর কত বছর বাঁচবে। তাহলে এইভাবে একজন মানুষ ভবিষ্যতে আরো কত বছর বাঁচবে সেটাই হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটরস অফ এ কান্ট্রিজ লেভেল অফ ডেভেলপমেন্ট and of overall health status of its population. Usually life expectancy at birth is considered. ওই যে বললাম বিভিন্ন এজে লাইফ এক্সপেক্টেন্সি হতে পারে, তবে সাধারণত এট বার্থের লাইফ এক্সপেক্টেন্সিটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ কি। The average number of years that will be lived by those born alive into a population if the current age specific mortality rates persist. বর্তমান যে বয়স ভিত্তিক মর্টালিটি সেটা যদি বিদ্যমান থাকে তাহলে একটা সদ্যজাত শিশু ভবিষ্যতে কত বছর বাঁচবে সেটাই হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। It is a good indicator of socio-economic development in general. It is highly influenced by infant mortality rate. কোন একটা দেশের যদি ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি হয় তাহলে লাইফ এক্সপেক্টেন্সিতে হ্যাম্পার করে, অর্থাৎ এক বছরেই একটা বাচ্চা মারা গেল তার মানে গড় আয়ু থেকে 70 বছর বাদ চলে গেল। আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 72 বছরের উপরে। 72 বছর কয় মাস যেন। এরপরে হচ্ছে লিটারেসি রেট, লিটারেসি এবং লিটারেসি রেট। তো লিটারেসি রেট বোঝার আগে আগে লিটারেসি বুঝতে হবে। কখন একজন মানুষকে আমরা লিটারেট বলবো? A person is deemed as literate if he or she can read and write with understanding in any language. তাহলে একজন মানুষকে তখনই শিক্ষিত বলা হবে যখন সে পড়তে পারবে এবং বুঝতে পারবে, পড়তে পারবে এবং লিখতে পারবে বুঝে, অর্থাৎ বুঝে পড়তে হবে বুঝে লিখতে হবে, সেরকম মানুষকে লিটারেট বলবো। শুধুমাত্র সিগনেচার দিতে পারে সেটা কিন্তু লিটারেট বলা যাবে না। অর্থাৎ সে যে কোনো একটা ভাষা, পৃথিবীর যে কোনো একটা ভাষা সে লিখতে পারবে বুঝতে পারবে এবং পড়তে পারবে, তাহলেই তাকে লিটারেট বলা যাবে। A person who can merely read but cannot write is not considered literate.
বা পড়তে পারলো লিখতে পারলো কিন্তু বোঝে না, তাহলেও লিটারেট বলা যাবে না। এখন দেখি আমরা লিটারেসি রেট বা ক্রুড লিটারেসি রেট, the number of literate person per 1000 populations in a given year. নাম্বার অফ লিটারেট পারসন অর্থাৎ কয়জন মানুষ ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, একটা ভাষায় লিখতে পড়তে বুঝতে পারে, ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইনটু 1000। এইভাবে আমরা লিটারেসি রেট বা ক্রুড লিটারেসি রেট হিসাব করে বের করতে পারি। ইনফ্যান্ট মর্টালিটি রেট এটা আগেই পড়ানো হয়েছে, তারপরে শুধু একটু পড়ে যাই যে ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ দ্য নাম্বার অফ ডেথস আন্ডার 1 year of age in a given year per 1000 live births in the same year. It is one of the most universally acceptable indicators of health status, not only of infants, but also of whole population and of socio-economic conditions under which they live. In addition, the infant mortality rate is a sensitive indicator of the availability, utilization, and effectiveness of health care, particularly perinatal care. Infant mortality rate হিসাব করার সূত্র হচ্ছে এটা যে number of deaths of children less than 1 year of age in a year divided by number of live births in the same year into 1000. আপনাদেরকে এই প্রশ্নের অঙ্কটা করতে দিয়েছিলাম, অনেকে ভুল করেছেন। যারা ভুল করেছেন বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে? যারা যারা ডিনোমিনেটরে 20,000 করেছিলেন তাদেরটা ভুল হয়েছে। ডিনোমিনেটরে কি হবে? লাইভ বার্থ 500। 500। হ্যাঁ 500, আর উপরে হবে 28, তাহলে 28/500। এটা যারা করেছেন তাদেরটা ঠিক আছে, আর যারা 28/20,000 করেছেন তাদেরটা ভুল ছিল। একই রকম ভাবে আন্ডার 5 মর্টালিটি রেট, একই কথা। এটা আপনারা নিজেরা এটার সংজ্ঞা তৈরি করবেন। ইনফ্যান্ট মর্টালিটি হচ্ছে 1 বছরের নিচের বাচ্চা মারা গেলে, আর আন্ডার 5 মর্টালিটি রেট হচ্ছে 5 বছরের বাচ্চা মারা গেলে। তাহলে এটার ডেফিনেশন কি হবে এবং সংজ্ঞা সূত্র কি হবে এটা আপনারা নিজেরা লিখবেন নিজেদের খাতায়। স্যার 1 এর জায়গায় 5 দিয়ে দিলে হয়ে গেল। জি জি জি, সেটাই করবেন নিজেরা। এরপরে মর্টালিটি রেট অ্যাকচুয়ালি হচ্ছে এটা ম্যাটারনাল মর্টালিটি রেশিও। কেন রেশিও এটা বলেছিলাম যে সূত্র যখন বলবো আবারও বলে দিব। তো মর্টালিটি রেট বা রেশিও বোঝার আগে ম্যাটারনাল ডেথ কি এটা আগে বুঝতে হবে। এটা না বোঝার কারণে অনেকে গত দিনের অঙ্কটা ভুল করেছিলেন, তাই না? ম্যাটারনাল ডেথ WHO যে ডেফিনেশন দিয়েছে যে ম্যাটারনাল ডেথ ইজ ডিফাইন্ড অ্যাজ death of women while pregnant or within 42 days of termination of pregnancy, irrespective of duration and site of pregnancy, from any cause related to or aggravated by the pregnancy or its management, but not from accidental or incidental causes. অর্থাৎ কোন একজন মহিলা প্রেগনেন্ট অবস্থায় অথবা প্রেগনেন্সি টার্মিনেশনের 42 দিনের মধ্যে প্রেগনেন্সি জনিত জটিলতায় যদি মারা যায় সেটাই হচ্ছে ম্যাটারনাল ডেথ। যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি কোনো সাপের কামড়ে মারা যায়, যদি কেউ তাকে মেরে ফেলে, তাহলে সেটা ম্যাটারনাল ডেথ না। এখন দেখি আমরা ম্যাটারনাল মর্টালিটি রেশিও কি। ম্যাটারনাল মর্টালিটি রেশিও মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ম্যাটারনাল ডেথ পার 1000 লাইভ বার্থস পার ইয়ার। কেন এটা রেশিও? উপরে দেখেন যে উপরে হচ্ছে নাম্বার অফ ম্যাটারনাল ডেথ, নিচে হচ্ছে লাইভ বার্থ, সম্পূর্ণ দুইটা ভিন্ন জিনিস। এই কারণে এটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। অ্যাকচুয়ালি এটা এক্সপ্রেস করা হয় পার 1000 লাইভ বার্থ পার ইয়ার হিসেবে। এই অঙ্কটা দিয়েছিলাম, যারা যারা ওই যে স্নেক বাইটেরটা এনেছেন অথবা RT-এরটা এনেছেন তাদেরটা ভুল হয়েছে, আর বাকিদেরটা ঠিক ছিল। ঠিক অঙ্কটা হচ্ছে এটা 4.44 পার 1000 লাইভ বার্থ পার ইয়ার, এটা হচ্ছে কারেক্ট। তো এই মেজারমেন্ট গুলো প্রত্যেকটা আপনাদের ডেফিনেশন এবং সূত্রগুলো জানা থাকতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কেউ কিছু বলবেন বা কোনো প্রশ্ন আছে? স্যার আন্ডার মর্টালিটির বিষয়টা স্যার একটু জানতে চাইছিলাম। কোনটা?
যে কথা বলছেন আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, আবার একটু বলেন স্পষ্ট করে। ফাইভ মর্টালিটি আন্ডার 5 মর্টালিটি রেট হচ্ছে নাম্বার অফ ডেথ অফ চিলড্রেন বিলো 5 ইয়ার্স পার 1000 লাইভ বার্থ, এটাই। ইনফ্যান্ট হচ্ছে 1 বছরের কম, আন্ডার 5 হচ্ছে 5 বছরের কম, এটাই। 5 বছরের কথা। হ্যাঁ, 1 বছরের কমের নাম আছে ইনফ্যান্ট, 5 বছরের কম বয়সী বাচ্চার ওরকম স্পেসিফিক কোনো নাম নাই, এজন্য ওইটার নামই দিয়েছে আন্ডার 5 মর্টালিটি রেট। আন্ডার 5 মর্টালিটি রেট সমান সমান নিউমারেটর হবে নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন বিলো 5 ইয়ার্স, আর ডিনোমিনেটর হবে নাম্বার অফ লাইভ বার্থস ইন দ্যাট ইয়ার ইন দ্যাট এরিয়া ইনটু 1000। স্যার আর কেউ? স্যার এই যে আজকের ক্লাসের রেকর্ডটা স্যার আপনার চ্যানেলে একটু আপলোড দিয়ে দিন কাইন্ডলি স্যার। কেন আমি এই যে প্রথম ক্লাস কি বুঝতে পারেন নাই? না না স্যার, আমার এই 4G কানেকশন পাইতেছিল না স্যার, শুরুতে আমার সমস্যা হচ্ছিল স্যার, আচ্ছা বারবার ঠিক আছে। রিকানেক্টেড হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ে দিব। আর কেউ কিছু বলবেন? আমার বিএসএমএমইউ এর এফপিএস এর ডক্টর রাশেদ ছিলেন, রাশেদ দীপ ছিলেন। জি স্যার, জি স্যার। ডক্টর লিজা ছিলেন, ডক্টর লিজা আছেন? নাই। তারপর আরেকজন নাম ভুলে গেলাম কেন, উনি আপনি আছেন? বিএসএমএম এর আরেকজন আছেন? নাই। ঠিক আছে, তাহলে এখন শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ থ্যাংক ইউ স্যার।